রাজকুমার। কে? কি আপনি এখানে? আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি পরম সৌভাগ্য আমার, এত রাতে আপনার মতো এক সুন্দরী রাজকুমারী আমার কক্ষে। আমি তো ভাবতেই পারছি না। কি বলতে চাইছেন আপনি? বিশেষ কিছুই নয়, এক ভিনদেশী সুন্দরী রাজকন্যা এই অসময়ে। আমার তো আপনি কি নিজেকে আমার সামনে অধিক আকর্ষণীয় করে তুলতে চাইছেন? হঠাৎ এই কথার অর্থ? বারবার আমার রূপের প্রশংসা করে হয়তো আপনি ভুল করছেন রাজকুমারী। রাজকুমার মহানামা কখনোই অন্যদের সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে না, বরং নারীরাই তার সামনে আকর্ষণীয় হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু আমার ক্ষেত্রটা একটু ভিন্নতর রাজকুমার। আমি কোনো পুরুষের রূপে নয়, তার যোগ্যতায় আকৃষ্ট হই। অর্থাৎ? অর্থাৎ ভারতবর্ষের বহু রূপবান পুরুষ আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি সে সকল প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এর কারণ কি জানেন? কি কারণ? কারণ তাদের রূপ আর যোগ্যতা আমাকে অধিক আকর্ষণ করতে পারেনি। আর আপনি তো বিভীষণ উৎসবে সকলের সামনে পরাস্ত হয়েছিলেন, তাও এক অপরিচিত ব্যক্তির কাছে। আমি তো ভাবতেই পারি না যে আমার স্বামী এই... রাজকুমারী, একটা কথা ভুলে যাবেন না, যে ব্যক্তি সর্বসমক্ষে আমাকে যুদ্ধে আহ্বান করতে পারে সে সামান্য ব্যক্তি নয়। তার সম্মানার্থেই এই পরাজয় স্বীকার করা। এই যুক্তিও কিন্তু খুব একটা মনোগ্রাহী হলো না রাজকুমার। একটা সামান্য অনুশীলন যুদ্ধেই আপনি পরাস্ত হলেন। একটা অনুশীলন যুদ্ধ জয় করা এমন কিছু ব্যাপার নয়। সব থেকে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে সিংহলকে রক্ষা করব সেটাই। এ কথা আপনি আমাকে কেন বোঝাতে চাইছেন রাজকুমার? আপনার পারদর্শিতা নিদর্শন যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আপনার বোঝা উচিত। আমি সেই কন্যা যে ভিনদেশ থেকে এসেই চোখ বাঁধা অবস্থায় তীরধনুক হাতে লক্ষ্যভেদ করেছিলাম। আপনি এই কথাটা বলে কি বোঝাতে চাইছেন? যে আপনি আমার থেকে বেশি পারদর্শী এবং সাহসী? রাজকুমার, আমরা তো আমাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনি হঠাৎই সাহস আর পারদর্শিতার কথা কেন তুলছেন? তাহলে রাজকুমার, আমরা কে কার প্রতি বেশি আকৃষ্ট তাকে প্রমাণ হলো। আর তাছাড়া আপনার যদি কোনো পারদর্শিতা নাই থাকে তাহলে... রাজকুমারী, গভীর রাতে একজন রাজকুমারীর কক্ষে আপনি দাঁড়িয়ে আছেন। সেই রাজকুমারের যদি সৌজন্যতাবোধ, মার্জিত রুচি বা রূপ না থেকে আরো অনেক বেশি কর্মদক্ষতা থাকতো, তাহলে সেটা কি আপনার পক্ষে খুব মঙ্গলজনক হতো রাজকুমারী? রাজকুমারী, তোমার কোনো ধারণাই নেই তোমার সাথে এমন এক রাজকুমারের দেখা হয়েছে যে পূর্ণ ক্ষিপ্রতা পছন্দ করে। ভবিষ্যতে আশা রাখি তোমার সমস্ত ধারণা আমি পাল্টে দিতে পারবো। প্রণাম আচার্যদেব। খনা, তুমি
এ সময় হঠাৎ এখানে? কেন? আমি তো আগেও এখানে এসেছি। আপনি আমাকে দেখে এত হতবাক হচ্ছেন কেন? না খনা, আগে তুমি আমার হাত থেকে ওই ধাগা পরার জন্য উদ্গ্রীব হয়েছিলে। বহু কষ্ট যন্ত্রণা সহ্য করে এই ধাগা তুমি অর্জন করেছো, তাই এখন হঠাৎ এভাবে এই সময় আসার কোনো অর্থ আমি দেখছি না। কেন আচার্যদেব? এই ধাগা অর্জন করা অর্থই তো আশ্রমের চূড়ান্ত প্রবেশ অধিকার পাওয়া। হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু খনা আমি তোমার আগমন সম্পর্কে সম্যক সময় তো নির্ধারণ করেই দিয়েছি। তাছাড়া সুরক্ষা ব্যবস্থাও নিশ্চিদ্র করা প্রয়োজন। তুমি একজন রাজার কন্যা, এই সময় যদি তোমার কোনো বিপদ হয় তাহলে। মার্জনা করবেন আচার্যদেব। আপনি যদি আমার বিষয়ে এতই চিন্তিত হয়ে থাকেন, তাহলে আপনি আশ্রমের যোগদান পিছিয়ে দিলেন কেন? খনা, আমি তোমার যোগদানের সবথেকে শুভ সময়ের জন্য অপেক্ষা করছিলাম। সেই সময় আর কিছুদিন পরেই আসবে। আচার্যদেব, আপনি তো জানেনই কিভাবে আমি এই অধিকার অর্জন করেছি। সময় বড় নির্মম বস্তু। সময়ের সঙ্গে নানা বাধা বিপত্তি এগিয়ে আসে আমার জীবনে, আর এই বাধা যদি আমার এই অধিকারকে কেড়ে নেয় তাহলে? খনাই, প্রথমবার আমি তোমাকে ভীত হতে দেখলাম। কারণ জীবনের সবথেকে কাঙ্ক্ষিত বস্তুটিকে আমি এতদিন বাদে পেয়েছি, তাই সামান্যতম বিপদের চিহ্ন আমাকে ভীত করে তোলে। খনা, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি তোমার লক্ষ্য পূর্ণ করবেই। কেউ তোমাকে তোমার লক্ষ্য থেকে সরিয়ে আনতে পারবে না। কিন্তু আচার্যদেব, আমার যে ভয় করছে। ভয়কে প্রশ্রয় দিও না খনা, তোমার ভেতরকার জেদকে প্রশ্রয় দাও। যাও যাও, তুমি এখন প্রাসাদে ফিরে যাও। আচার্যদেব, এই আশ্রম শুধু আমার কাছে আশ্রম নয়, এই আশ্রম আমার কাছে মন্দির। আর এই মন্দিরে আমি পদক্ষেপ রাখবই। আমি আমার লক্ষ্য থেকে সরব না, কিছুতেই না। চলি। রানীমা, মহারাজ আসছেন। তুমি যাও। আসুন মহারাজ। ঐশিকা, খনা কোথায়? খনা হয়তো নিজের কক্ষে তারাদের সঙ্গে গল্পে মেতে উঠেছে। কেন, কিছু হয়েছে নাকি? না, সেরকম কিছু হয়নি। আসলে খনাকে শিক্ষা গ্রহণের জন্য আচার্যদেবের আশ্রমে পাঠানোটা কতটা ঠিক হচ্ছে সেটা নিয়ে আমি ভাবছি। কেন মহারাজ, সভায় তো সবার অনুমতি। না ঐশিকা, সভায় সভাসদরা কিছুতেই এই ব্যাপারটা ঠিকভাবে মেনে নিচ্ছেন না। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। অপরদিকে গুপ্তচরেরা খবর এনেছে যে খনার দেখা দেখি অন্যান্য সিংহলের নারীরাও শিক্ষা গ্রহণে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু এ তো সুসংবাদ মহারাজ। এতে বিরূপ প্রতিক্রিয়ার কারণ কি? বিরূপ প্রতিক্রিয়া হবে না কৌশিকা। সমাজের ব্রাহ্মণরা, উচ্চবর্ণের পুরুষরা কিছুতেই এই ব্যাপারটা ঠিকভাবে মেনে নেবেন না। নারীরা কি করবে? শিক্ষা গ্রহণ করবে, রাজ্য শাসন করবে, শাস্ত্র পড়বে, কিন্তু সেটা তো নিয়মের মধ্যে পড়ে না ঐশিকা। দেখো ঐশিকা, হাজার হাজার বছর ধরে যে পুরুষ শাসিত সমাজ যে নিয়মগুলি তৈরি করে এসেছে সেটা একদিনে ভেঙে চুরমার করে দেওয়া সম্ভব নয়। আর সেই জন্যই সভাসদরা ব্যাপারটা ঠিকভাবে মেনে নিচ্ছেন না। আপনি তো রাজা, আপনি ওদের বোঝান। ঈশান কোণে মেঘ মানেই তো ঝড়ের পূর্বাভাস নয়।
তা তো বৃষ্টি হয়ে ঝরেও পড়তে পারে, নতুন শস্যও ফলাতে পারে মহারাজ। মহারাজ, রাজৌদি আসছেন। আসুন আসুন রাজদি, হঠাৎ এই সময় সব কুশল মঙ্গল আছে তো? হ্যাঁ উপদেশ, তুমি নিশ্চয়ই জানো যে আমরা মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহ দেব স্থির করেছি। হ্যাঁ রাজদি, আমি জানি, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন আমি জানতে পারি? নিশ্চয়ই, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো এবার বিভীষণ উৎসবে মহানামার উপর আবির এবং পুষ্পবৃষ্টি হয়েছিল। হ্যাঁ রাজদীপ, সিংহলের নিয়ম বলে যে যার সাথে এমনটি হয় তার তার বিবাহের সময় আসন্ন। কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো সমৃদ্ধি কেন? কারণ সমৃদ্ধি রাজকন্যা, সে অতীব সুলক্ষণা, এবং সবচেয়ে বড় কথা মহানামার তাকে পছন্দ হয়েছে। কিন্তু সমৃদ্ধিরও কি কুমারকে পছন্দ হয়েছে সেটাও তো জানা দরকার। সিংহল রাজপরিবারের নারীর পছন্দ অপছন্দ কবে থেকে গুরুত্ব পেতে শুরু করেছে উপদেশ্য? নাকি কন্যাকে বিদ্যার্জনের জন্য আশ্রমে পাঠিয়ে মহারানীর নারীর অধিকার প্রতিষ্ঠার নতুন নিয়মের সূচনা করতে চাইছেন? না, আসলে ব্যাপারটা তা নয়। কথাটা হলো সমৃদ্ধি আমাদের এই রাজ পরিবারের সদস্য নয়, সে আমাদের অতিথি। তাদের দেশে মেয়েদের শিক্ষা গ্রহণ করার অধিকার আছে, তাই স্বাভাবিকভাবেই বিবাহের বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। হতে পারে, সেই কারণেই তো তোমার কাছে আসা উপদেশ্য। কাল প্রত্যুষে সমৃদ্ধির বাবা মার কাছে এই বিবাহের প্রস্তাব জানিয়ে দূত পাঠাও। কিন্তু এত তাড়াহুড়ো করা কি ঠিক হবে? শুভ কাজে বিলম্ব করার তো কোনো প্রয়োজন নেই। এই বিবাহ যত শীঘ্র সমাধা হয় সিংহলের পক্ষে ততই মঙ্গল। অর্থাৎ অর্থাৎ উপদেশ্য, খনার শিক্ষা গ্রহণকে কেন্দ্র করে সিংহলের নাগরিকদের মধ্যে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, মহানামার বিবাহের উৎসবে তা দিকভ্রান্ত হয়ে মিলিয়ে যাবে। আর কেউ না জানুক, তুমি তো জানো, খনার শিক্ষা গ্রহণ শাস্ত্রকে অমান্য করে করা হয়েছে। সিংহলের পুরুষতান্ত্রিক সমাজ সহজে তা মেনে নেবে না। এটা কিন্তু প্রতিবাদ পর্যন্ত পৌঁছতে পারে। তাই উৎসবের ছটায় দিকভ্রান্ত করে তাকে অঙ্কুরেই বিলীন করে দেওয়া প্রয়োজন। তাছাড়া সমৃদ্ধি কালাভ্রার রাজকন্যা, মহানামার সঙ্গে সমৃদ্ধির বিবাহ হলে সেই রাজ্যও পরোক্ষভাবে সিংহলের অন্তর্গত হয়ে উঠবে, যা সিংহলের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। তাই কাল প্রত্যুষেই তুমি কালাভ্রায় এই বিবাহের প্রস্তাব জানিয়ে দূত পাঠাও। কেমন? ঠিক আছে রাজুদি, আপনি যা বলছেন তাই হবে। বেশ। মহারাজ, আপনি কি সত্যি? হ্যাঁ, শুনলে না রাজুদি কি বললেন? ওনার কথার অমান্য তো করা যায় না। আর তাছাড়া যদি একটু ভেবে দেখো, উনি কিন্তু ভুল বলছেন না। কিন্তু মহারাজ, আমার মনের মধ্যে কেমন যেন কু ডাকছে। মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, না হলে ওরা না কখনোই এমন সিদ্ধান্ত নিতেন না মহারাজ। দেখো ঐশিকা, আমি সিংহলের রাজা। আমার পক্ষে সিংহলের মঙ্গল ছাড়া আর কিছু ভাবার উপায় নেই। কাল প্রত্যুষেই আমি দূত পাঠাবো, কিন্তু তার আগে আমাকে রাজিমার সঙ্গে একবার আলোচনা করে দেখতেই হবে। আর সমৃদ্ধি, তার সঙ্গেও তো একবার। এই, কে আছো? মহারাজ, যাও যাও, গিয়ে সমৃদ্ধিকে বলো যে আমি তার সাথে দেখা করতে চাই। যথাজ্ঞা মহারাজ।
পরিস্থিতি ক্রমশ রহস্যজনক হয়ে উঠছে। বুঝতে পারছি না সিংহলের আকাশে কিসের মেঘ অপেক্ষা করছে। জীবন সঞ্চারকারী বৃষ্টি নাকি ধ্বংসের ঝড়? আমি কোনো পুরুষের রূপে নয়, তার যোগ্যতায় আকৃষ্ট হই। আর আপনি তো বিভীষণ উৎসবে সকলের সামনে পরাস্ত হয়েছিলেন। তাও এক অপরিচিত ব্যক্তির কাছে। আমি কোনো পুরুষের রূপে নয়, তার যোগ্যতায় আকৃষ্ট হই। কে ওখানে? কে ওখানে? দাঁড়াও! দাঁড়াও বলছি! দাঁড়াও! নাহলে কিন্তু আমি আক্রমণ করতে বাধ্য হব।